সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পটুয়াখালীর কলাপাড়া 50 শয্যা হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট, 36 জনের মধ্যে আছে 4 জন। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও 83 জন রোগী শনাক্ত, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে 3090। অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ, 6 জন পলাতক। তীব্র চিকিৎসক সংকটে ভুগছে পটুয়াখালীর কলাপাড়া 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 36 জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র 4 জন। এই অবস্থায় চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। যারা ভর্তি আছেন তাদের ঠিকমতো সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। কলাপাড়া পায়রা বন্দর, 3টি তাপবিদ্যুৎ কেন্দ্র ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সহ কয়েকটি বড় প্রকল্পে কর্মরত আছে দেশি বিদেশি হাজারো কর্মী। তাদের চাপ পড়ে কলাপাড়া 50 শয্যা হাসপাতালে। পার্শ্ববর্তী রাঙাবালী উপজেলার প্রায় 4 লাখ মানুষেরও চিকিৎসার একমাত্র জায়গা এই হাসপাতাল। বেশিরভাগ সময় বেড না পাওয়ায় হাসপাতালের মেঝেতে থেকেই নিতে হয় চিকিৎসা। সেই সাথে রয়েছে চিকিৎসক সংকট। ইমার্জেন্সি রিপোর্ট আনার পরে যে ইমার্জেন্সি ভাবে একটা রোগী দেখাইবো তার কোনো নাই এই জায়গায়। ডাক্তারই মাত্র 2 জন। এই জায়গায় মানে ওই অনেক ঠেকে আছি, যেতে পারতেছি না। সারা হাসপাতালে ডাক্তার 2 জন। পেশেন্টদের যেই আপনার এগুলো আছে রিকভার করতে পারতেছে না সময় মতো। হাসপাতালটি মূলত চলছে 2 জন জুনিয়র কনসালটেন্ট ও 1 জন মেডিকেল অফিসার দিয়ে। আমাদের আউটডোর এবং ইনডোর ক্লাস হলো জরুরি বিভাগ সামলাতে সাংঘাতিক কষ্ট হচ্ছে। আমরা বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বা অবহিত করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু ওইভাবে আশানুরূপ ফল পাইনি। মাত্র 4-5 জন ডাক্তার দিয়ে এই বিশাল রোগীর সংখ্যা ম্যানেজ করা তো খুবই কঠিন, এবং এতে ওয়ার্কলোড বা কাজের চাপ বেড়ে যাওয়াতে আমরা ডাক্তাররাও অসুস্থ হয়ে পড়ছি। আমাদের ইউএচএপিও প্রতিদিন উনি নাইট করতেছে, কিন্তু এতে হয় কি যে একজনের উপরে যখন ওয়ার্কলোডটা অনেক বেশি বেড়ে যায়, স্বাভাবিকভাবেই কাজের যে কোয়ালিটি সেভাবে আর দেয়া যায় না। এই গুরুত্বপূর্ণ হাসপাতালটির সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। কলাপাড়া এবং গলাচিপা সহ সমস্ত পটুয়াখালী জেলাতে চিকিৎসকের প্রচণ্ড সংকট। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে এই সমস্যার সমাধান হবে। পটুয়াখালী কলাপাড়া উপজেলার এই হাসপাতালে সম্প্রতি ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। দীপ্ত বার্তা কক্ষ। পটুয়াখালীর 10 মিনায় ফাহিম বয়াতি নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভাংরা গ্রামের ধলু ফকিরের বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফাহিম এইচএসসি পরীক্ষার পর ধলু ফকিরের বাজারে বাবার কাছে যাচ্ছিলেন। এই সময় স্থানীয় শাকিল তার গতিরোধ করলে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল দেশীয় অস্ত্র দিয়ে ফাহিমের পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে ফাহিমের বাবা জাকির এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। 10 মিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম জানান, স্থানীয় লোকজন শাকিলের বাবা শানু মীরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও 83 জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3090 জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 26 জন। বরগুনার সিভিল সার্জন আবুল ফাত্তা জানান, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার 70 জন, আমতলী উপজেলার 3 জন, পাথরঘাটা উপজেলার 5 জন, তালতলী উপজেলার 3 জন এবং বেতাগী উপজেলার 1 জন রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 221 জন। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
প্রতিবেদন গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার পলাতক আসামি সাবেক এমপি সাইফুল সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত বছরের 5 আগস্ট সাভারের আসলে পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন, এছাড়াও একজন গুরুতর আহত হন। পরে 5 জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায় এই ঘটনায় 11 সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। আগামী 13 জুলাই এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই অভিযোগে 16 জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছেন। এই 16 জনের বিরুদ্ধে 8 জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং বাকি 8 জন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী 13 জুলাই 2025 তারিখ এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। সাভারে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত 4টি বাড়ির অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক। বুধবার সকাল থেকে সাভার পৌরসভার টানগেন্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। পরে তিনি জানান, রাজুকের অনুমোদন না নেওয়া এবং নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে 4টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজুকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নির্বাচনী আসন পুনর্নির্ধারণে একটি বিশেষায়িত কমিটি গঠনে একমত হয়েছে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল। পাশাপাশি পরবর্তী নির্বাচনগুলোর জন্য একটি স্বাধীন কমিটি তৈরির বিষয়েও একমত পোষণ করেছে তারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 2য় দফার 8ম দিনের আলোচনার ফাঁকে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই আলোচনায় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছেন। আজকের সংলাপে আলোচ্য বিষয় নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। বৈঠকের আগে ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়াই কমিশনের উদ্দেশ্য। যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই, কিন্তু তারপরেও জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সীমান্ত, রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক ঠিক কোন পর্যায়ে রয়েছে জানাবেন? ধোলা কিছুক্ষণ পরই এই যে 2য় দফায় 8ম দিনের যে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষ হবে। সকাল 11টায় শুরু হওয়া এই সংলাপে আজকে 3টি বিষয়ে আলোচনা হয়েছে। মধ্যাহ্ন বিরতির পর তত্ত্বাবধায়ক সরকার এবং এই যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এই বিষয়টি আলোচনা হয়েছে। আমরা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা করা হয়েছিল যে সর্বশেষ যিনি প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। পরবর্তী উনি যদি অপারগ হন তার পরবর্তী এবং সে অপারগ হলে তার পরবর্তীই কয়েকটা বিষয় কমিশন থেকে প্রস্তাবনা রাখা হয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই বিষয়টি ঐক্যমত বুঝতে পারেনি। তারা বলেছেন যে বিচারপতি না, তারা বলছেন যে আবার কমিশন আরেকটা প্রস্তাবনা নিয়েছিল যে তার এইগুলো না, বিচারপতিরা না হলে রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন এই যে নির্বাচনের বিষয়টি। তারা বলছেন রাজনৈতিক দলগুলো বিএনপি সহ জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা বলেছে যে সরকারের পক্ষ থেকে 6 জন এবং বিরোধী দল থেকে 5 জন, মোট 11 জন তারা নির্বাচিত করে তারা আবার এই 11 জনের মধ্যে স্ক্রুটিনি করে তারা আবার লটারির মাধ্যমে তারা নির্ধারণ করবেন প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন। এই প্রধান কে হবেন সেই বিষয়টি আলোচনায় আনার পরই সকল রাজনৈতিক দল এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন। অর্থাৎ আজকে সকালে আমরা দেখেছি যে আরও 2টি বিষয়, একটি বিষয় আলোচনা হয়েছে, সেই বিষয়ে তারা ঐক্যমত্য এসেছেন এবং বিকেলে
মহলে যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু সেটিও তারা ঐক্যমতে পৌঁছেছেন। অর্থাৎ কিছুক্ষণ পরে ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি কথা বলবেন। আজকে সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলও কিছুক্ষণ পরে এসে তাদের মতামত তুলে ধরবেন। তাদের মতামত তুলে ধরার পরে আমরা নতুন আরও তথ্য জানতে পারবো। সেটি এই তথ্যগুলো জানানোর পর আপনার মাধ্যমে আমরা সেই নতুন নতুন তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। দোলাই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ। সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। এবার কেওয়াইসির চট্টগ্রাম সংবাদ। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও আহতদের আরোগ্য কামনায় আগামী 18 জুলাই দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। একই সাথে ঈদ পুনর্মিলনীর তারিখ নির্ধারণ করা হয়েছে 8 আগস্ট। মঙ্গলবার বন্দর নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আসলাম চৌধুরী। এ সময় জানানো হয়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নানা কারণে স্থবির হয়ে পড়েছিল। বিভক্তি, মতানৈক্য ও বিভ্রান্তির চোরাবালিতে পড়ে থমকে গিয়েছিল। কিন্তু সময় এখন এক হওয়ার, গ্লানি ও বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়ার। চট্টগ্রামের পটিয়ায় থানার সামনে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পুলিশ জানায়, পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে মব সৃষ্টি করে মারধর করা হচ্ছিল। ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এর প্রতিবাদে পটিয়া ব্লকেট কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিগত সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকা বেশি নষ্ট করেছে, এমন অভিযোগ অনুসন্ধানে নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। তলবে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। দুদক বলছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে ইভিএম কিনে প্রায় ৩,১৭২ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয়। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, শেখ হাসিনার 220 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি ও সবার তালিকা চেয়েছেন, এমন মন্তব্যে মামলার সাক্ষীরা ভয় ভীতি অনুভব করে, যা বিচার প্রক্রিয়ার বাধা সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে বিচার কার্যকরী ও প্রমাণিত হয় রায় কার্যকর হবে গ্রেপ্তার হওয়ার দিন থেকেই। এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাগরের তীর থেকে গানের সঙ্গীত শিল্পী জিনাত রেহানা মারা গেছেন। বুধবার সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে বিকাল 3টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। 1964 সালে জিনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। 1965 সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন তিনি। 2024-25 অর্থ বছরে 32টি চলচ্চিত্র নির্মাণে মোট 9 কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্যের ছবি 12টি এবং স্বল্পদৈর্ঘ্য 20টি। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণদৈর্ঘ্য প্রতিটি চলচ্চিত্রকে 75 লাখ টাকা এবং স্বল্পদৈর্ঘ্য প্রতিটি চলচ্চিত্রকে 20 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো রবিন হুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রুহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ, দ্য টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফজলুন্নেসা ও জুই। চলচ্চিত্র নির্মাণে গুণগত মান ও সৃজনশীলতা বাড়াতে প্রতি বছরই এই অনুদান দিয়ে থাকে সরকার।
আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা ইসরায়েলের গণহত্যায় সহায়তা করছে মাইক্রোসফট, অ্যামাজন সহ বহু প্রতিষ্ঠান। জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা অ্যালবানিজ এই প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার জেনেভায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করার কথা রয়েছে। এতে মাইক্রোসফট, আলফাবেট ও ইনকর্পোরেটে ও অ্যামাজনের মতো 48টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 109 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পটুয়াখালীর কলাপাড়া 50 শয্যা হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট, 36 জনের মধ্যে আছে 4 জন। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও 83 জন রোগী শনাক্ত, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে 3090। অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ, 6 জন পলাতক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।